চলে আসি। অফিসে, হ্যাঁ অফিসে চলে আসি আমি। হ্যাঁ হ্যাঁ অফিসে চলে আসি। হ্যাঁ তাহলে স্কুলে গেছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হুম হুম। আচ্ছা কীভাবে করতে হবে সেটা একটু বলছি, আমি দেখাচ্ছি। আপনারা তো আরেকটা ক্লাস পেছাবেন। ছয় বরাত পড়েছে আপনাদের দিনে সম্ভবত। 3 তারিখ কী বার? বুধবার। এমন করেছিলাম বৃহস্পতিবার। বুধবার না 30শে মাস এটা? 31। হ্যাঁ বন্ধ তো বৃহস্পতিবারেই হবে। হ্যাঁ আপনাদের ক্লাসেই পড়বে, আমি হিসেবটা ঠিকই ছিল। দু তারিখ রাত্রে নেওয়া, তাহলে ঠিক আছে, তাহলে বুধবার। 3 তারিখ রাত্রে। ডিসি ইন্ট্রোডিউস করে আপনার একটা, হ্যাঁ আপনার একটা, আমার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট হবে, কারেন্সি টাকা হবে, ঠিক আছে। ইনস্ট্রাকশন ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ অ্যাকাউন্ট উইথ আদার ব্যাংক যদি থাকে, ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম লিখবেন, একটা লিখলেই হবে। অ্যাড দ্য সিস্টার ফাংশন ইফ উইথ ইউজফুল ব্রাঞ্চ, না এটা বাদ দিয়ে দেবেন, এটা দেবেন। এখানে হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট লিখবেন, তারপরে নেচার অফ ডিপোজিট, ক্যাশ, এফডিআর ইফ এনি, ইনফরমেশন অফ এফডিআর নেই, পিরিয়ড ডিউরেশন, এটা ওদের কাছ থেকে লিখে নেবেন, ওরা কী বলে সেই হিসাবে লিখবেন। ইন কেস অফ রিনিউয়াল, এটাও ওদের কাছ থেকে লিখবেন। মানে ওখানে যে কিছু বেসিক ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করে যাবেন। এখানে তো আমাদের বেসিক ইনফরমেশন, এখানে হচ্ছে স্পেশাল স্কিমস ইনফরমেশন, নেম অফ স্কিম নাই, পার্সোনাল ইনফরমেশন, নেম অফ কাস্টমার, এটা আমার ডিটেলস ফাদার্স নেম, মাদার্স নেম। এখানে ন্যাশনাল আইডি কার্ড লাগবে, যদি পাসপোর্ট থাকতে লাগবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে, ডিটেলস অফ প্রফেশন, এখানে আইটি ট্রেনার দেবেন, হ্যাঁ পাবলিক সার্ভিস, প্রাইভেট সার্ভিস এবং প্রাইভেট সার্ভিস দেবেন। নেম অফ দ্য অর্গানাইজেশন লিখবেন, না নেম অফ দ্য অর্গানাইজেশনকে এটা দেবেন, বিআইটিএম দেবেন, এটা অ্যাপ্লিকেশন বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট, এরকম বিআইটিএম দিলে কোনো বেনিফিট বিআইটিএম এটা লিখতে পারে। প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস নেম, কমিউনিকেশন, এখানে হয়তো কিছু করতে বলবে, এগুলো ওদের কাছ থেকে ফিল আপ করবে। এটাই স্যার ইনফরমেশন, এদিকে বেশি ইনফরমেশন নেই, ওখানে গিয়ে undefined index is set, আপনি যখন ইন্ডেক্সটা দিচ্ছেন সেটের জায়গায় আপনারটা ইউজ করে দেখেন।
আচ্ছা ডে 13 না ওই জিরোগুলো ফলস হবে। আমি এরকম কিছু একটা করতে বলেছিলাম, ওই ফাংশনটা আমাকে কিছু একটা রিটার্ন করবে। যদি আমি প্যারামিটারে কোনো ভ্যালু পাস করি, মনে করেন আমি কোনো একটা ভেরিয়েবল বলছি, তার ভ্যালু নাল, কিছু নেই, আমি ভেরিয়েবলটা পাস করেছি। গিভেন ভ্যালু নামে একটা প্যারামিটার আমার ওখানে রাখা আছে। আমি স্টেটমেন্ট চেক করছি এর ভেতর থেকে এভাবে, যে স্টেটমেন্ট যদি ইকুয়াল হয় নাল রিটার্ন করবে কি ফলস, আদারওয়াইজ রিটার্ন করবে সিম্পল না, রিটার্ন ট্রু। সো এটাই আমি চেয়েছিলাম, রাইট? এতটুকুই 1 মিনিটেই হয়ে গেল না? আচ্ছা, তো আমি যদি এটাকে রান করাই, আচ্ছা রিটার্ন করেছে কি নাল, কোনো কিছু নেই। বাট আমার যদি এখানে কোনো ভ্যালু থাকতো, রিটার্ন করছে কি আমার ট্রু। আচ্ছা, আমি জাস্ট সিম্পল এটাই করতে বলেছিলাম, ইউজার ইনপুট নিয়ে কিন্তু করতে বলি নাই। এখন আমি ডলার এতে আমি তো দেই নাই। হ্যাঁ, আপনাকে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতেই হবে, আর ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তার স্পেসিফিক ভ্যালু মানে অ্যাসাইন করতেই হবে, তো রুলস। হ্যাঁ হ্যাঁ, ওখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে এখান থেকে নাল বসিয়ে দেওয়া হয়, এটাও করা যাবে। লাইক আপনি ভেরিয়েবলই ডিক্লেয়ার করেন নাই, ঠিক আছে, আপনি এখানে সরাসরি এভাবে বলছেন, ঠিক আছে না? এটা আমি পরে দেখাতাম। এই যে আনডিফাইন্ড ভেরিয়েবল এ চলে আসছে, এখান থেকে আমার ভেরিয়েবলের এরর ধরেছে, লাইন নাম্বার 15 না, লাইন নাম্বার 15-এ আমার এরর ধরেছে যে আমার এই ভ্যালুটা বা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ারই হয় নাই, ঠিক আছে? এটা ডিক্লেয়ার করে নিতে হয়। এখানে ভ্যালু বলতে যে কোনো একটা ভ্যালু পাস করলেই হয়, বাট আপনি যখন এই প্যারামিটারে কোনো ভ্যালু পাস করবেন না, যে লাইক আমি প্যারামিটারই দিচ্ছি না, তখনও এরর আসবে না, ঠিক আছে? সো আপনি প্যারামিটারই দিচ্ছেন না, দ্যাট মিনস এখানে কোনো ভ্যালুই নাই, তারপরেও আমার যেহেতু এখানে নাল অ্যাসাইন করা আছে, সে সরাসরি ফলসই রিটার্ন করবে। বাট আমি যদি এখান থেকে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ওই ভেরিয়েবলের ভ্যালু, ভেরিয়েবল আপনি যদি সরাসরি ডিক্লেয়ার করে রাখেন, শুধু ডিক্লেয়ার করেছেন,
ভ্যালুতে কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু দেন নাই, স্টিল কি বলবে? আনডিফাইন্ড ভেরিয়েবল। আপনাকে পিএসপি ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবেন তখন অটোমেটিক তাকে কিছু ভ্যালু অ্যাসাইন করতে হবে। কোনো ভ্যালু যদি নাও দেন তাকে আপনি নাল ভ্যালু দিয়ে রাখবেন। এটা হচ্ছে রুলস, হ্যাঁ, যে আপনাকে ভ্যালু দিতে হবে। ভ্যালু মানে কি? ডিক্লেয়ার করতে হবে, তার একটা টাইপ আপনাকে বলে দিতে হবে। ওকে, আচ্ছা, তো আরেকটা ফাংশন, হ্যাঁ বলেন। বাটনে নিলেও তো হবে। আচ্ছা, আরেকটা ফাংশন এখন একটু লিখতে হবে। বাটনে নেওয়ার কাজটা পরে করব আমরা, বাটনে নেওয়ার কাজটা এখন আপনি করতে পারেন। সেটা হচ্ছে যে আমরা একটা ইনপুট বক্স থেকে স্ট্রিং নিব, হ্যাঁ, স্ট্রিং ইনপুট আকারে নিব। স্ট্রিংটার ভেতরে কতগুলো ক্যারেক্টার আছে আর কতগুলো ওয়ার্ড আছে সেটা খুঁজে বের করব। মানে রিটার্ন আসবে কি? নাম্বার অফ ক্যারেক্টার, নাম্বার অফ ওয়ার্ড। আমি একটা ইনপুট বক্স নিব, ক্লিক করব, রেজাল্ট দেখাবে নাম্বার অফ ক্যারেক্টারস এত, নাম্বার অফ ওয়ার্ড এত। এটা করে ফেলেন, যারা পারেন না এটা একটু করে নেন। কোথায়? হ্যাঁ, করবে না কেন? নাল না চেক করে ডাবল কোড চেক করবে এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকমও কাজ করবে, বাট আপনি এরকম না দিয়ে নাল লেখাটাই বেটার চেকিং এর জন্য। এটা যদি কাজ করে আমি বলছি ইউজার ইনপুট থেকে এখন নেবেন। ইউজার ইনপুট থেকে নিয়ে যা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে? নাম্বার অফ ক্যারেক্টার, নাম্বার অফ ওয়ার্ড। স্যার বিশ্বের ওই গিভেন ভ্যালু করে নাল ইকুয়াল নাল ওইটা যদি বন্ধ করে দেই তাহলে তো একই জিনিস তো থাকেও একই না। দেখেন আমার কিছু নেই, আমি কিছু দেই না, আবার রিটার্ন করেছে কি ফলস। আমি এবার কিছু দিয়েছি, ভ্যালু আছে না, রিটার্ন করবে কি? রিটার্ন করছে ট্রু। ট্রু মানে কি? 1, আর ফলস নাল। আর উপরে নাল দেয়া থাকলে তাইলে কিছু করতে উপরে নাল দেয়া থাকলে না, এটা ডিফারেন্ট জিনিস, ওই নালের কথাটা ভুলে যান। দিয়ে দিই। হুম,
করেন করেন আর এখন করবেন হচ্ছে ইনপুট বক্সের মধ্যে আমরা একটা সেন্টেন্স দিতে পারি অথবা একটা প্যারাগ্রাফই দিয়ে দিতে পারি, দিয়ে ক্লিক করলে ওই সেন্টেন্স বা প্যারাগ্রাফে কতগুলো ক্যারেক্টার আছে সেটা বলে দেবে, আবার কতগুলো ওয়ার্ড আছে সেটাও বলে দেবে, কাউন্ট করবে। হ্যাঁ, ফর্মের মধ্যে নিয়ে নিচ্ছে। অ্যাকশন আর মেথড হিসেবে দিয়েছি কি পোস্টকে। আচ্ছা, রেজাল্ট, এই জায়গাটাতে আমার রেজাল্টটা দেখাবে। স্ট্রিং ফাংশন, আমি এখানে বলছি গিভেন স্ট্রিং, একটা বাটন হবে ডেফিনেটলি এখানে একটা, input type submit, button value click। আচ্ছা, আউটপুটটা দেখি এরকম একটা বাটন এসেছে, আমি এখানে স্ট্রিং লিখে ক্লিক করব, ফাংশনের রেজাল্ট এখান থেকে ডিসপ্লে হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, এই জায়গাটাতে যখন আমার রেজাল্টটা আমি ডিসপ্লে করতে চাচ্ছি, PHP সাইন দিয়ে নিচ্ছি, আমি সেট করে নিচ্ছি যে বাটনটা প্রেস করেছে কিনা। বাটনটা কি নামে আছে? পোস্টের বাটন নামে আছে, তাই না? পোস্টে বাটন নামে আছে, পোস্ট বাটনটাই যে বাটন প্রেস করলে এটা ক্যালকুলেশন শুরু হবে। এখন আমি গিভেন স্ট্রিংটা নিয়ে নিব, আমার স্ট্রিংটার নাম কি? গিভেন স্ট্রিং। গিভেন স্ট্রিংটা নিয়ে নিব, আমি একটা ফাংশন কল করছি বেটার, আমার ফাংশনটার নাম হচ্ছে word count। ঠিক আছে,
আমি একটা ফাংশন কল করছি স্ট্রিং ক্যারেক্টার ওয়ার্ড কাউন্ট, আমি এর ভেতরে পাঠিয়ে দিচ্ছি আমার পোস্টের কোন ইন্ডেক্সটা, গিভেন স্ট্রিং, তাই না? আমাকে কি এই ফাংশনটা ডেফিনেশন লিখতে হবে, রাইট? আমি এই ফাংশনটা ডেফিনেশন লিখছি এখন, স্ট্রিং ক্যারেক্টার ওয়ার্ড কাউন্টের ডেফিনেশন লিখছি। মনে করেন একদম পেজের উপরে আমি ফাংশনের ডেফিনেশন লিখছি। ডেফিনেশনে প্যারামিটারটা আমি বলছি গিভেন স্ট্রিং। এখন একটা কাজ করি, আমার দুইটা ভ্যালু রিটার্ন হবে, একটা হচ্ছে কতগুলো ক্যারেক্টার আছে আর একটা হচ্ছে কতগুলো ওয়ার্ড আছে। আমি দুইটা ভ্যালু রিটার্ন করবো না, আমার এই ফাংশনটা কিন্তু দুইটা ভ্যালু রিটার্ন করবে। ফাংশন যদি একটা ভ্যালু রিটার্ন করতো তাহলে এক, যদি দুইটা ভ্যালু রিটার্ন করে দুইটা ভ্যালু কি একটা ভেরিয়েবল দিয়ে রিটার্ন করা যাবে? অ্যারের মাধ্যমে রিটার্ন করতে হবে। সো আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, ডাটা নামে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম। ডাটা অ্যারের একটা ইন্ডেক্স, দুইটা ভেরিয়েবল কিভাবে রিটার্ন করবেন? একবারে দুইটা ভেরিয়েবল কোথায় রিটার্ন করবেন? ইকো তো আমি হ্যাঁ কনক্যাট করতে হবে, আবার কি করতে হবে? আবার ওখানে যাই স্প্লিট করবেন, তাই না? জটিলতা বাড়বে তো না? সহজ কি, আমি একটা অ্যারে নিচ্ছি, অ্যারে দুইটা ইন্ডেক্সে দুইটা ভ্যালু রাখছি, পরে অ্যারেটাকে রিটার্ন করে দিচ্ছি। আর আপনি এখানে ইকো করে দিচ্ছেন, এটা এক। ইকো করলে তো আমি অ্যাকচুয়ালি আমি যখন রিটার্ন করাবো কখন আমি দেখতে চাচ্ছি, আমি এটাকে পরবর্তীতে ইউজও তো করতে পারি, রাইট? এবার কয়টা ওয়ার্ড ছিল, কয়টা ক্যারেক্টার ছিল, আমি এটাকে পরবর্তীতে ইউজ করতে পারি, এই কারণে এখান থেকে কি হবে? রিটার্ন হবে। সো আমি নাম্বার অফ ক্যারেক্টার strlen নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, তার ভেতরে যদি আমি আমার গিভেন স্ট্রিংটাকে দিয়ে দেই, সে নাম্বার অফ ক্যারেক্টার কতগুলো আছে একদম স্পেস সহ কাউন্ট করে আমাকে বলে দেবে, তাই না? স্পেস সহ কাউন্ট করে আমাকে বলে দেবে। একটা ইয়েতে রাখলাম আমি ডাটা অ্যারের আরেকটা ইন্ডেক্স, নাম্বার অফ ওয়ার্ডস, ফাংশনটার নাম কি? str word count given string। আমরা যারা এটা বের করতে পারছি না, আমি জাস্ট বলছি আছে রিলেটেড ফাংশনগুলো আমাদের সার্চ করে খুঁজে বের করতে হবে এবং ওই ফাংশন ইউজ করে আমাদের আউটপুট শো করতে হবে। তার মানে একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ, এবং গুগলে সার্চ করার টেকনিকটা কিভাবে সার্চ করলে কিভাবে পাবো, এই ধরনের কাজগুলো শিখতে হবে। আমাদের পিএসপি ম্যানুয়ালে গিয়ে সার্চ করে খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে এটা রিলেটেড ফাংশন আছে কিনা, এই টাইপের কাজ করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যারা একদম ফার্স্ট টাইমের জন্য আছেন তাদের জন্য একটু টাফ হলেও আস্তে আস্তে কিন্তু ম্যাচিউরড হতে হবে, হ্যাঁ, ম্যাচুরিটি নিয়ে আসতে হবে। আমি যদি এখন রিটার্ন করি কাকে? ডাটাকে। ডাটার ভিতরে আমার দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার আর একটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস। সো আমি যদি এই স্ট্রিং ফাংশনটা যদি কিছু রিটার্ন করে, আমি রিসিভ করছি, ডাটাটা রিটার্ন হয়ে এসে কার মধ্যে ঢুকে যাবে? রেজাল্ট। এবং রেজাল্টের কয়টা ইন্ডেক্স? দুইটা, নাম্বার অফ ক্যারেক্টার, নাম্বার অফ ওয়ার্ডস। সো আমি যদি এটাকে এখন ইকো করে দেই, নাম্বার অফ ক্যারেক্টার কত, রেজাল্ট, ইন্ডেক্সটার নাম কি? নাম্বার অফ ক্যারেক্টার। নাম্বার অফ
নাম্বার অফ ওয়ার্ডস। এখন চেক করি। কয়টা ওয়ার্ড হয়েছে? এমডি ডট স্পেস ক্যারেক্টার গুনছি SAAHIL স্পেস ALAM, রাইট? 15টা ক্যারেক্টার হয়েছে, তাই না? 15টা ক্যারেক্টার আর 3টা ওয়ার্ড। 15টা ক্যারেক্টার আর 3টা ওয়ার্ড আমি পাচ্ছি, রাইট? বাট এই বিল্ট ইন ফাংশনগুলো ওয়ার্ডই কাউন্ট করে, ক্যারেক্টার আপনার নাম্বার টাম্বার যাই থাকুক না কেন। লাইক আমি বলেছি 1 2 3 4, 1 2 3 4, এখানে কয়টা ক্যারেক্টার আছে? 9টা, হ্যাঁ? 8টার একটা স্পেস, সে ক্যারেক্টার ঠিকই কাউন্ট করবে, বাট ওয়ার্ড কিন্তু এগুলো না, নাম্বার দিয়ে কখনো ওয়ার্ড হয় না। সো ওয়ার্ড সে কিন্তু 0ই দেখাবে, রাইট? স্পেস একটা ক্যারেক্টার, হ্যাঁ স্পেস একটা ক্যারেক্টার, বাট তার মানে কি ডিজিটসকে সে স্ট্রিং হিসেবে বা ওয়ার্ড হিসেবে নেয় না। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। না, ওয়ার্ড কাউন্ট করতে পারবে, ওর ভেতরে বলা আছে, অ্যালফাবেটসগুলো দেওয়া আছে যে এই অ্যালফাবেটগুলো থাকলেই তাকে ওয়ার্ড হিসেবে সে কাউন্ট করবে। বাট স্ট্রিং লেন্থ সে যা পাবে সবাইকে কাউন্ট করবে, ঠিক আছে? দুইটা ডিফারেন্ট টাইপ। আচ্ছা, তো এবার আমরা আরেকটা সিরিজ নিয়ে একটু আলোচনা করব। ডেট সিরিজটা সুন্দর করে পড়াশোনা করতে হবে আপনাদের, ডেট রিলেটেড ফাংশনগুলো নিয়ে। তো একটা বিল্ট ইন ফাংশন ছোট্ট করে একটু আলোচনা করি, বাট তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে সিঙ্গেল কোড। এই যে শুরু হয়েছে, এটাই তো শেষ। হ্যাঁ, কনক্যাট করেছি, কারণ আমি আউটপুট আকারে দেখাতে চাচ্ছি। এই যে নাম্বার অফ ক্যারেক্টার স্ট্রিং আকারে এসেছে না, তারপরে তো আমার রেজাল্ট আসছে। কোন জেলাটা? হ্যাঁ, পোস্টের মধ্যে আছে না, সেট করে দেন, চলে আসবে। বোঝেন না এই জায়গাটা? এটা তো আমার রেজাল্ট, যে 9 দেখাচ্ছে কি এই অংশ থেকে, আর স্ট্রিংটা দেখাচ্ছে এই কোটেশনের মধ্যে থেকে। এই যে নাম্বার অফ ক্যারেক্টার, নাম্বার অফ ওয়ার্ড আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখেছি না, আর পাশে কি লিখেছি? আমার অ্যারের ইন্ডেক্স। এটা কি ধরনের অ্যারে? এটা কি ধরনের অ্যারে বলেন তো আপনি? হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স বলে দিলেই কি তার ভ্যালু রিটার্ন হয়ে যায় না? কারণ আমি এখান থেকে তো রেজাল্টটা আমি রিটার্ন করে নিয়ে আসি, এর ভেতরে ভ্যালু আছে, ভ্যালুটা আমাকে দেখিয়ে দিচ্ছে। আর লাইন ব্রেক দিলে এই ইকোটা নিচে নেমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা স্ট্রিং নিয়ে কিছুটা প্র্যাকটিস করেছি, মানে কিছু কিছু এরিয়া আমরা অ্যাকচুয়ালি টাচ করার চেষ্টা করছি, যে আবার নিজেরা ফাংশন লেখার চেষ্টা করছি, যে ছোটো ছোটো ফাংশনগুলো যদি আমরা লিখতে পারি আস্তে আস্তে করে, আমরা ওই দেখা যায় যে রিয়েল লাইফের যে সলিউশনগুলো আছে আমাদের সামনে আসলে আমরা ইউজ টু হব ফাংশন ডেফিনেশন লিখতে, বা ফাংশনের নিয়ে ইউজ করতে, বা ফাংশন নিয়ে কাজ করতে। তো ডেটের উপরে এখন একটু আলোচনা করব আর কি। আবার ডেট আলোচনা করার আগে আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে এখানে এই ফাংশনটাকে আমরা শুধু ইউজই করতে পারবো কখন? এই পেজ থেকেই, রাইট? অন্য পেজ থেকে কি এটাকে ইউজ করা যাবে? ইউজ করা যাবে না। এটা অ্যাকচুয়ালি অন পেজ সিএসএস এর মতো হয়েছে। আমরা যদি একটা HTML পেজের ভেতরে সিএসএস লিখি, ওই সিএসএসটা শুধু ওই পেজের ভেতরে ইউজ করা যায়, তাই কি না? বাট আমি যদি সিএসএসটাকে অন্যান্য পেজেও যদি ইউজ করতে চাই, তাহলে ওই ক্লাসগুলোকে কোনো একটা সিএসএস ফাইলে রাখতে হয়। সিএসএস ফাইলটা যে কোনো ফাইলের সঙ্গে লিঙ্ক করলেই ক্লাসগুলোকে রিউজ করা যায়, তাই না? তো ফাংশন কেন লিখি? কোড রিউজ করার জন্য। কোড রিউজ করার জন্য যদি লিখি এবং কোনো একটা ফাইলের ওপরে লিখে রাখি, শুধু ওই ফাইলের মধ্যেই ইউজ করছি, রিউজ কিভাবে হলো? রিউজ তো হচ্ছে না, রাইট?
রিউজ করতে হলে এক্সটার্নাল বা এক্সট্রা কোনো একটা ফাইলের মধ্যে যদি আমরা পিএসপি ফাইলগুলোকে রাখি এবং ইউজ করার জন্য যে ফাইলটা সেই ফাইলের সঙ্গে রিলেশন করে দেই, সেখানেই আমরা রিউজ করতে পারবো, রাইট? সো আমি এই ফাংশনের ডেফিনেশনটাকে কোনো একটা ফাইলে নিয়ে যাচ্ছি। দেখেন আমি ডে 13 এর মধ্যে একটা নতুন পিএসপি ফাইল নিচ্ছি, তার নাম বলছি ফাংশন ডেফিনেশনস। ফাংশনের ডেফিনেশনটা এখানে আছে। স্ট্রিং ফাংশনটা যখন আমি কল করছি, এখন কল টু আনডিফাইন্ড ফাংশন স্ট্রিং ক্যারেক্টার ওয়ার্ড কাউন্ট, এটা কিন্তু পাচ্ছে না। ডেফিনেশনটা ভিন্ন ফাইলে চলে গেছে না? ডেফিনেশন তো আর এখানে নেই, ডেফিনেশনটা আছে কোথায়? ফাংশন ডেফিনেশন ফাইলে, রাইট? আবার ফাংশন ফাইলেও একটা ফাংশন লেখা হয়েছিল ইজ সেটের জন্য, ইজ আন্ডারস্কোর সেট। এই ফাংশনটাকেও যদি আমরা নিয়ে যাই কোথায়? ফাংশন ডেফিনেশনে। তার মানে একটা ফাইলের মধ্যে একাধিক ফাংশনের ডেফিনেশন আপনি লিখে রাখতে পারেন, নাম্বার অফ ফাংশনের ডেফিনেশন সেখানে থাকতে পারে। বাট আমার একটা ফাংশন, একটা ফাইলের মধ্যে কয়েকটা ফাংশনের ডেফিনেশন আছে। আমি চাচ্ছি যে আমার ফাংশন স্ট্রিং ফাংশন যেটা, এখান থেকে আমি একটা ফাংশনকে কল করব, সো এই ফাংশন ডেফিনেশন ফাইলটা এর সঙ্গে লিঙ্ক থাক। আমার এরর আসছে না? একটা ফাংশন ডেফিনেশনের একটা এরর আসছে, কল টু আনডিফাইন্ড ফাংশন স্ট্রিং ক্যারেক্টার ওয়ার্ড কাউন্ট, আমার এরর আসছে। এটা যদি আমরা রিজলভ করতে চাই, যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা কিওয়ার্ড আছে, রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স। রিকোয়ার আমার প্রজেক্ট রানিং পিরিয়ডে সার্ভারের থেকে, মানে এই ফাইলের সঙ্গে, দুইটা সার্ভার ফাইলের সঙ্গে কানেকশন এস্টাবলিশ থাকবে, অলওয়েজ কানেক্টেড থাকবে। আমি যদি এভাবে লিখি, আমি যদি লিখি রিকোয়ার আর ফাইলটার নাম কি? functions.php, ডট স্ল্যাশ থাকলে হয়, না থাকলে হয়। সো এভাবে যদি রাখি, আমার সার্ভার রানিং পিরিয়ডে কানেকশনটা এস্টাবলিশ থাকবে। বাট আমি যদি এভাবে লিখি রিকোয়ার ওয়ান্স, যখন প্রয়োজন তখন কানেক্ট হবে, প্রয়োজন ছাড়া আর কানেকশনটা সে ধরে রাখবে না। তার মানে রিকোয়ার কি করবে? যদি নাম্বার অফ ফাইল আমি রিকোয়ার করি, আমার আস্তে আস্তে করে সার্ভার কানেকশনটা ভারী হতে থাকবে এবং প্রসেসটা স্লো হওয়ার সম্ভাবনা আছে। বাট রিকোয়ার ওয়ান্স, যখন প্রয়োজন পড়ছে তখন কানেক্ট করছি, যখন প্রয়োজন পড়ছে না তখন আমি কানেক্ট করছি না। সো বেটার অপশনটা কি? রিকোয়ার ওয়ান্স। আমরা ইউজ করব রিকোয়ার ওয়ান্সকে। সো আমরা কখন রিকোয়ার বা রিকোয়ার ওয়ান্স ইউজ করব? রিকোয়ার বা রিকোয়ার ওয়ান্স ইউজ করব কোনো একটা ফাইলের সঙ্গে যেখানে পিএসপি ফাংশনের ডেফিনেশন আছে, অথবা পিএসপির একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যেও কিন্তু ফাংশনের ডেফিনেশনই থাকে, রাইট? সো ক্লাস নিয়ে আলোচনা আজকে শুরু না করলেও হয়তো শেষের দিকে একটা ছোট অ্যাসাইনমেন্ট দিব আপনাদের, যে ওইটা ক্লাসের পড়াশোনাটা একটু একটু করে এখন একটু করতে হবে আর কি। সো তার আগে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা ফাংশনের সঙ্গে রিলেশন এস্টাবলিশ করছি, যে ফাংশন ফাইলটার সঙ্গে আমরা রিলেশন এস্টাবলিশ করছি, বলছি রিকোয়ার ওয়ান্স করে আমি কানেকশনটা দিয়ে নিচ্ছি। এবার যদি আমরা ফাংশনটা কল করি, লাইক আমি বলছি লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, ক্লিক করছি, ডেফিনেশন আসছে ক্যারেক্টার 28 ওয়ার্ড 4। ফাংশনটা কোথায়? ভিন্ন ফাইলে। ডেফিনেশন কোথায়? ভিন্ন ফাইলে না? আর কলিং হচ্ছে একটা ফাইল থেকে, যে ফাইল থেকে কল হচ্ছে সেটাকে ভিউ ফাইল বলা হয়, আর যেটা ডেফিনেশন সেটাকে ডেফিনেশন বা ফাংশন ডেফিনেশন ফাইল বলা হয়ে থাকে। যেটা থেকে কল হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? ভিউ ফাইল। ভিউ ফাইলে অলওয়েজ থাকবে কি? HTML PHP এর কম্বিনেশন। বাট ডেফিনেশন ফাইলগুলো বা ক্লাস ফাইলগুলোর মধ্যে শুধু ফাংশনের ডেফিনেশনই থাকবে। সো আস্তে আস্তে কিন্তু আমরা ওই দিকেই মুভ করছি, তাই না? আমরা যখন রিয়েল লাইফ সলিউশনের দিকে যাব তখন দেখবেন যেন ভিউ ফাইলগুলোর মধ্যে PHP HTML এর এমবেড হবে, আর অন্যান্য যে ফাইলগুলো লাইক ফাংশন ডেফিনেশন ফাইল অথবা ক্লাস ফাইলগুলোর মধ্যে শুধু PHP এর কোডিংই থাকবে, ওখানে HTML এর কোনো কাজ নেই। ওকে, ঠিক এরকম কিওয়ার্ড আছে কিছু, ইনক্লুড ওয়ান্স, যেগুলো অ্যাকচুয়ালি ওই এমবেডেড ফাইলগুলোকে ভিউ টু ভিউ কানেকশনের জন্য আমরা ইনক্লুড বা ইনক্লুড ওয়ান্স ইউজ করে থাকি। দুইটা ভিউ লাইক হেডার, ফুটার, ইন্ডেক্স, ওপরে হেডার, মাঝখানে ইন্ডেক্স, নিচে কি? ফুটার, আমার একটা পেজ রেডি। সো তখন ইউজ করতে হয় কি? ইনক্লুড আর ইনক্লুড ওয়ান্স। বেটার কি? ইনক্লুড ইউজ করে, কারণ অলওয়েজ হেডার এবং ফুটার আমার পেজের সঙ্গে থাকবেই। সো তখন আমরা ইউজ করব কি? ইনক্লুড আর ইনক্লুড ওয়ান্স আছে, রাইট? সো ইনক্লুড কখন ইউজ করবো, ইনক্লুড ওয়ান্স কখন ইউজ করবো? মনে করেন যে আমার একটা ডিজাইন আছে, যে ডিজাইনে হেডার,
ফুটার এবং কন্টেন্ট সব জায়গায় আছে, বাট একটা সাইড বার কোনো পেজে আছে কোনো পেজে নেই, একটা স্লাইডার ইমেজ স্লাইডার কোনো পেজে আছে কোনো পেজে নেই। সো কোনো পেজে আছে কোনো পেজে নেই যদি এরকম হয় তখন ইউজ করব ইনক্লুড ওয়ান্স। আর যদি হেডার ফুটারের কথা বলি এটা তো সবসময় থাকছে, তখন ইউজ করব কি ইনক্লুড। সো আমাদের এই বিষয়গুলো পরবর্তীতে আসবে। তার মানে 4টা কিওয়ার্ড ইনক্লুড, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার, রিকোয়ার ওয়ান্স সম্পর্কে আমরা কিছুটা জানলাম। আর হ্যাঁ, লিঙ্ক করাটাই সেম কাজ, সেম, কিন্তু ভিন্ন ভিন্ন খাতে ইউজ হয়। আমি রিকোয়ার ওয়ান্স কখন ইউজ করব? ক্লাসের সঙ্গে লিঙ্ক করার জন্য, ফাংশনের সাথে লিঙ্ক করার জন্য। বাট ইনক্লুড ইউজ করব কখন? যদি দুটো ভিউয়ের সঙ্গে ভিউ কানেক্ট করতে চাই। লাইক একটা হেডার একটা পেজে বানানো আছে, মেনু বানানো আছে, ফুটার বানানো আছে, সেটা আমি একটা পেজের ভেতরে ডিসপ্লে করব, তখন ইনক্লুড বা ইনক্লুড ওয়ান্স। বাট যখন আমি কোনো ফাংশনের ডেফিনেশনের সঙ্গে লিঙ্ক করতে যাচ্ছি অথবা কোনো ক্লাসের সঙ্গে লিঙ্ক করতে যাচ্ছি তখন আমি ইউজ করব কি রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স, দুটো ভিন্ন খাত। আচ্ছা, এখন একটা 15 মিনিটের ব্রেক, এরপরে আমরা আলোচনা করব ডেট রিলেটেড ফাংশন এবং আবার ফাংশন এবং ওয়ার্ড র্যাপ নিয়ে আলোচনা শুরু করব। আমরা পরবর্তী সেগমেন্টে আলোচনায় যাচ্ছি। আমরা ছোট ছোট ফাংশন নিয়ে কথা বলছিলাম এবং ফাংশনের উপরে আলোচনা হচ্ছিল। এক্সটার্নাল ফাইলে ফাংশন রেখে কাজ করতে শিখলাম। আর ফাংশনস নামে একটা ফাইল আছে, এখানে আমরা একটা ফাংশন লিখেছিলাম গতদিন। আমরা একটা ফাংশন এখন একটু লেখার চেষ্টা করি। একটা ফাংশন আছে ডেট, এর ইউজ আছে অনেক। হ্যাঁ, এর ইউজ আছে অনেক। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ডেট ফাংশনটার ডেট সিরিজও আছে বেশ কিছু। হ্যাঁ, আমরা এই সিরিজগুলো একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, সিরিজগুলো একটু ভালো মতো পড়াশোনার চেষ্টা করব। ডেট ফাংশনটাতেই বলছে যে এটা PHP 4 এবং 5-এ আছে। এর কিছু প্যারামিটারস আছে, ইয়ে ডের জন্য ডি, ক্যাপিটাল ডি, জে। হ্যাঁ, এটা ডের জন্য ইউজ হয়। তারপরে লোয়ার কেস এল, আপার কেস এল, এন এস, ডাব্লিউ জেড, উইক ডাব্লিউ, মান্থ এফ, এম, অনেক অনেক ছোট ছোট স্ট্রিং আছে আর কি, প্যারামিটারস আছে, যেগুলো ইউজ করে আমরা এই ডেট ফাংশন দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের আউটপুট জেনারেট করতে পারি। এখন আমি ডেট ফাংশনের এক্সাম্পল জানতে চাচ্ছি কোথায় আছে, রাইট? আমি ডেট ফাংশন বা রিলেটেড ডেট ফাংশনগুলো এক্সাম্পল আমি জানতে চাচ্ছি, এগুলো কোথায় আছে সেটা যদি আমরা জানার চেষ্টা করি। আমরা সরাসরি চলে যাব PHP.net-এ। হ্যাঁ, গুগলে সব সময় না। হ্যাঁ, PHP.net থাকতে আমরা তো জানি যে এখানে আছে। তো আমি যদি লিখি ডেট, দেখেন এই ডেট রিলেটেড ফাংশনগুলো সাজেশন চলে আসে। আমি ডেট ফরম্যাটটার কাছে গেলাম, এখানে ডেট ফাংশন, ডেটের উপরে আলোচনা এবং ডেট নিয়ে হাজারো এক্সাম্পল এখানে কিন্তু দেওয়া আছে। সো আমরা যদি ডেটের উপরে এই পেজটা একটু পড়ার চেষ্টা করি, এই পেজে যা আছে আমার মনে হয় না যে ডেট নিয়ে আর কোনো কিছু কোথাও থেকে কখনো পড়তে হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, কি হয়েছে? একটু কষ্ট তো করতেই হবে, তাই না? সেটাই আর কি, একটু কষ্ট করতে হবে। সো ওই ডেট সিরিজ যেখান থেকে দেখেন এই ডেটের সব ফাংশন কিন্তু এখান থেকে চলে আসছে, রাইট? সো আমরা একটু দেখবো আর কি, এখানে তো মুখস্থ করার কিছু নেই, শুধু বুঝে রাখা। যদি একবার দেখে রাখি পরবর্তীতে কখনো প্রয়োজন পড়লে ওখানে আছে, দেখে নেওয়া যাবে। তো কপি পেস্ট করা যায় বা চুরি করতে দেয়, তো সবাই দেয়। হ্যাঁ, বলে না যে তোমার ইন্টারনেট বন্ধ, কাজ দিলাম ইন্টারনেট বন্ধ, বলে? ইন্টারনেট তো খোলাই রাখে, তাই না? আপনাকে যখন কোনো প্রবলেম দেওয়া হয় আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারেন, ইন্টারনেট ইউজ করতে পারেন, আপনার রিসোর্স সব কিছু আপনি ইউজ করতে পারেন, কিন্তু মুখস্থ রাখার দরকার নেই, জানতে হবে কোথায় কি আছে। সো এই যে ডেটের যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারগুলো সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে হবে। এই রেজাল্ট আউটপুটগুলো সম্পর্কে যদি আমরা জানি, যে আমি যদি শুধু দিনের কথাটা জানতে চাই, আজকে কি বার, এই যে লিখতে হয় কি ডে, ডেট, এটা এল না, এল। সো আমি যদি লিখি ডেট,
এল কি ক্যাপিটাল না স্মল? কোটেশন আছে না, সিঙ্গেল আর ডাবল যে কোনো কিছুই হতে পারে। যে ফাংশন ইসেটটা পাচ্ছিল না, পেয়েছে তো? হ্যাঁ, স্মল এল রিকোয়ারমেন্টসের সেম কাজ, কানেকশন তৈরি করা, বাট রিকোয়ার ইউজ করব কখন? যখন আমার সব সময়ের জন্য দরকার। আমি যখন একটা পেজ এক্সিকিউট করছি, ওই পেজের সঙ্গে রিলেশনটা অলওয়েজ দরকার পড়ছে, তখন কি রিকোয়ার। লাইক 100 টাইমস ওই মানে আমার সেকেন্ড ফাইলটা ফার্স্ট ফাইলটাকে ইউজ করছে, বাট আমার সেকেন্ড ফাইলটা ফার্স্ট ফাইলটাকে কখনো কখনো ইউজ করছে, কখনো কখনো ইউজ করছে না, তখন রিকোয়ারমেন্টস। বুঝতে পেরেছেন? যে আমি অলওয়েজ ইউজ করছি তখন কি রিকোয়ার, আর আমি কখনো কখনো ইউজ করছি তখন রিকোয়ার ওয়ান্স। যখন রিকোয়ার বা রিকোয়ার ওয়ান্স হবে সেগুলো সব পিএসপি ফাইলই হবে, পিএসপি ফাইলই হবে সব। ফাইলের এক্সটেনশন পিএসপি, বাট কোড ওখানে পিএসপি, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সিএসএস সবই থাকতে পারে। ফাইল এক্সটেনশন কি ডট পিএসপি। আচ্ছা, আচ্ছা নাও এখন এটা তো জাস্ট আমাকে দেখালো। আমি যদি বলি এম, আমি যদি বলি ওয়াই, তাই না? তাহলে আমার আউটপুটটা কিভাবে আসে? স্যাটারডে 052015। স্যাটারডে বললে তো আমি বুঝতে পারবো না স্যাটারডে কত তারিখ। আমি যদি স্মল ডি দেই, আজকে কি 16 তারিখ না 17 তারিখ? আমার সিস্টেমে দেখাচ্ছে 16 তারিখ। সিস্টেম টাইমে গন্ডগোল আছে। ঘন্টা বেশি হয়ে গেছে। আবার বলেন। ও আচ্ছা, ডেটের যে ক্যালেন্ডারটা ওটা তো এইচটিএমএল এর। হ্যাঁ, এইচটিএমএল এর যে ডেট নামে একটা ভ্যালু আছে, ইনপুটের একটা টাইপ ভ্যালু, ওটা কোনো ব্রাউজার সাপোর্ট করে, কোনো ব্রাউজার সাপোর্ট করে না। এটা হচ্ছে ব্রাউজারের ডিপেন্ডেন্সি আর কি। এখন আমি যদি বলি যে কোনো একটা ট্যাগ মোজিলায় সাপোর্ট করে, ক্রমে সাপোর্ট করে না, তার মানে মোজিলার ব্রেনের ভেতরে ওই ট্যাগটা দেওয়া আছে, ক্রমে ব্রেনে ওই ট্যাগটা দেওয়া নেই। আমার রিলিজ হয়েছে মানে ট্যাগ বা অ্যাট্রিবিউটগুলো রিলিজ হয়েছে সবগুলো, HTML5 সবগুলোই রিলিজ করেছে, বাট কোনো ব্রাউজার এটা অ্যাডপ্ট করেছে, কোনো ব্রাউজার সেটা করে নাই। গুগল ক্রম ডেট অ্যাট্রিবিউটটা অ্যাডপ্ট করেছে, মোজিলা সেটা অ্যাডপ্ট করে নাই। ওইটা ইউজই করা যাবে না। ডেট আসলেও আমি যদি শুধু গুগল ক্রমকে টার্গেট করে অ্যাপ্লিকেশন বানাই তখন আপনি ইউজ করতে পারবেন, বাট ক্লায়েন্ট আপনাকে বলে দেবে অ্যাটলিস্ট 3টা ব্রাউজার সাপোর্ট হতে হবে। সো তখন এটাকে ইউজ করাই যাবে না, আপনাকে তো জাভাস্ক্রিপ্টে তখন যেতে হবে। ঠিক আছে, ডেটটা ঠিকঠাক মতোই আসছে, তাই না? এখন এই যে এখানে তো অনেক এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি কিভাবে কিভাবে কি যেন করা যায়। এই যে আপনি যদি লিখেন যে LJS 18th, খেয়াল করেছেন 8th of August, মানে আপনার ক্যাপিটাল এফ দিয়ে মান্থের পুরোটা দেখাচ্ছে, তারপরে ইয়ার ক্যাপিটাল দিয়ে ইয়ারের পুরোটা দেখাচ্ছে, তারপর আওয়ার, মিনিট, সেকেন্ড, মিনিটটাকে কিন্তু আই দিয়ে মেনশন করা হচ্ছে, খেয়াল করেছেন? আর এ দিয়ে AM PM বোঝাচ্ছে।
তাই না? আমি যদি এটাকে লিখি সানডে 17th of May 2015 7:31 PM। কেন আমারটা 7টা হয়ে গেছে না 11টা? মিনিট সেকেন্ড আওয়ারটা তো ভুল আসছে, 4 ঘন্টা কি পেছনে দেখাচ্ছে, এটা এমই দেখাচ্ছে। আর এই যে আছে এই যে আছে স্যার টাইম জোন বুঝা হবে। এমটা 11টা ঠিকই আছে, সবকিছুই ঠিক দেখাচ্ছে, এবার টাইমটা ভুল দেখাচ্ছে। নেই এ দিয়ে টাইম নেই, এমপিএম বল বোঝায়। কোনো পার্থক্য নেই। স্মল এইচ এম দিয়ে কি দেখায়? এম দিয়ে মান দেখাবে তো, আই দিয়েই মিনিট দেখাবে। জিএসডি সেকেন্ড পি দিলে ওই যে ইয়ে দেখাচ্ছে, প্লাস টাইম পিরিয়ড দেখাচ্ছে। স্যার আমরা তো স্যার ক্লাস 6 এ স্যার হ্যাঁ প্লাস 6 আছে। বিফোর টাইম জোন ক্লাস 2 এ ক্লাস 2 এ টাইম জোন এর সমস্যা। হ্যাঁ টাইম জোনের সমস্যা। আমার টাইম জোনটাকে ঠিক করা আছে, আমার টাইম জোন তো ঠিকই আছে। পিএইচপি সার্ভারের আর এই যে ইউটিসি হতে পারে। আপনাদের কি দেখাচ্ছে? এইটাই বলতে কি আমার যেটা একই অবস্থা, আউটপুট যেটা দেখানো 7টায় দেখাচ্ছে। আচ্ছা সেকেন্ডটা কাউন্ট ছিল মানে কাউন্ট হয়। কাউন্ট হয়, বাট সবসময় কাউন্ট হতে থাকে না। যদি কাউন্টার দিয়ে কাউন্ট করতে চান তাহলে আপনাকে ইয়ে করতে হবে, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। আর এটা একবার এক্সিকিউট হয়ে চলে আসে, এটা একবার এক্সিকিউট হয়ে সার্ভার থেকে চলে আসে। আবার যদি রিলোড দেন দেখবেন যেন ওই যে সেকেন্ড বাড়ছে, বারবার তারপর আপনাকে রিফ্রেশ এক্সিকিউট করতে হবে আর কি। আচ্ছা একটা কাজ একটু দেখি আমরা, সেটা হচ্ছে যে আজকের দিনের সাথে আমি একটা ছোট্ট কাজ চাচ্ছি, যে আমি আজকের দিন থেকে 7 দিন পরের ডেট জানতে চাচ্ছি। 7 দিন পরের ডেট জানতে চাচ্ছি, কি করব করেন? আজকের দিন থেকে 7 দিন পরের ডেট জানতে চাচ্ছি, করেন। ক্যালেন্ডার থেকে ডেটটা বের করে আউটপুট আকারে ডেট দেখান। মঙ্গলবারে যেন ডেট রিলেটেড কোনো কনফিউশন না থাকে, আমি যা বলবো তাই করে ফেলতে পারবে, তাই না?
প্রায় 44 ঘন্টা সময় পাবেন। 44 ঘন্টা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো এই 44 ঘন্টা সময় একটু ইউটিলাইজ করতে হবে ডেটের উপরে কন্ট্রোল নেওয়ার জন্য, যে ডেট দিয়ে আমরা যা চাচ্ছি তাই যেন করতে পারি। 44 ঘন্টা 44 ঘন্টায় তো স্যার ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে মানুষের। যদি 44 ঘন্টা এর পিছনে থাকি। না, আমি তো তা থাকতে বলছি না। হ্যাঁ, আমি জাস্ট সময়টা বলছি যে এতক্ষণ সময় আপনাদের হাতে আছে। সো এক্সপায়ার যেন না হয়ে যায়, খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, ইন্টারনেটের ভেতরে যান, হাসিব আছে, হাসিবকে ডাক। দেখেন আমার ওই যে আজ 24 তারিখ আসছে না, সো আমি কি করেছি, এখানে ইয়ার মান ডে করে কমা দিয়েছি, কমা দিয়ে একটা বিল্ট ইন ফাংশন ইউজ করেছি, স্ট্রিং টু টাইম প্লাস 7 ডে বলে দিয়েছি। ডের সাথে 7 দিন যোগ করবে। তা সহজ উপায়ে করার পদ্ধতি, দুইটা ডে টাইমকে মাইনাস করে দিল, মানে আজকের দিন আর আরেকটা ডেট, দুইটা ডেটকে মাইনাস করে আমাদের দেখাবে এত বছর আগে দিন এত। মাইনাস করে দিতে যাচ্ছেন? আর 7 দিন না থাকে। না, 7 দিন না, আপনি ডেট থেকে মাইনাস করতে চাচ্ছেন, তাই না? একটা ডেট থেকে আরেকটা ডেট মাইনাস করে দিতে চাচ্ছেন। তো 10/5/2015 আছে, আর আরেকটা ডেট আমি কি বলছি, ডেট মাইনাস করে আমাকে দিবে যে এতদিন। মানে এই ডিভাইড করতে যাচ্ছে। অনেক সময় দিচ্ছে। দুইটা ডেট, স্যার প্রথমটা কি ক্যাপিটাল লেটার দিতে হবে ওয়াই? না ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না, আপনি যেভাবে ডিসপ্লে করাতে চাচ্ছেন তাই দিতে হয়। তো দুইটা ডেটের মধ্যে আপনি ডিফারেন্স চাচ্ছেন, তাই না? দুইটা ডেটকে আপনি আলাদা করে দিয়ে সেই ডেট থেকে আপনি একটা পার্টিকুলার ডে বা টাইম বের করতে চাচ্ছেন। একটু দেখছি। compare date with PHP, DIFF ইউজ করা আছে। ঠিক আছে, ডেট 1 ডেট টাইম বলা আছে, ডেট 2 ডেট টাইম বলা আছে, ইন্টারভাল ডেট 1 অবজেক্ট সাইন ডেফ ডেট 2 ইকো করেন ইনডোর ইনভার্টার ইন্টারনাল, এই যে প্রসেস এখানে বলাই আছে। ডেট ডিফ নামে একটা বিল্ট ইন ফাংশনই আছে, ডেট 1 ডেট 2, ঠিক আছে। ডেট ডিফারেন্স
নিচেরটা ইউজ করেন। একটা হচ্ছে 11/10/2009 আর 13/10/2009। ক্রিয়েট ডেট দিয়ে অথবা ডেট ফাংশন দিয়ে আমি এখানে ডেট বসিয়ে নিলাম, তাই না? এখন ডেট 1 আর ডেট 2 ডেট ডিফারেন্স ফরম্যাটটা আর এ ডেজ প্লাস 2 ডেজ বলছে, ঠিক আছে? বেশি 2 দিন বেশি, সে 13 দিন আমাকে 8 দিয়ে নাম্বার অফ ডেজ বলা হচ্ছে। আমি যে ফরম্যাটে পরবর্তীতে চাই, আমি বলেছি না ডেটের প্যারামিটারগুলো দেখেন, আপনি যে ফরম্যাটে চাচ্ছেন সেই ফরম্যাটে তো পেতে পারেন। নিচে ইউজ করা হয়েছে কি ফরম্যাট ফাংশনটা, না এই যে ইন্টারভাল ফরম্যাট, আমি যে ফরম্যাটে চাচ্ছি সেই ফরম্যাটেই পাবো, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি পজিটিভ আর নেগেটিভ, প্লাস তারপরে ভ্যালু দেন ডেজ। PHP ম্যানুয়ালের ভিতরে হ্যাঁ, পিএসপি ম্যানুয়ালের ভেতরেই ডেট ডট কি বলেন, ডেট আন্ডারস্কোর ডিফ, ডেট আন্ডারস্কোর ডিফ। এই জন্যই বলছি যে ডেট রিলেটেড ফাংশন সবগুলো দেখেন, রাইট? তাহলে অনেক কনফিউশন ক্রিয়েট হবে। বাট একেবারে যে মুখস্থ রাখতে হবে সেটা কিন্তু না। আমি যে সার্চ দিলাম, তাই না? আমার কি দরকার, আমি কম্পেয়ার করতে চাচ্ছি, আমি সার্চ দিয়ে বের করে নিলাম, প্রয়োজনীয় ফাংশন আমি পেলাম। আমার যদি ওই সময়টায় কোনো প্রয়োজন পড়ে এ ধরনের কোনো কাজ করতে, আমি খুব সহজে করে ফেলতে পারবো। আচ্ছা, এখন একটা ফাংশন আমি লেখার জন্য বলবো, তার জন্য ওই গতদিন যখন ফাংশন লিস্ট দিচ্ছিলাম, ওয়ার্ড র্যাপ বলে একটা বিষয় ছিল না, মনে আছে? আচ্ছা, ওইটা হয়তো ইউজ করতে হবে। হ্যাঁ, ডে প্লাস আওয়ার অ্যাড, হ্যাঁ আমরা এখানে কি করেছিলাম, H:(I:)S প্লাস আমি কত দিব, আমাদের 4 ঘন্টার প্রবলেম হচ্ছে, তাই না? আওয়ার স্পেলিং বলেন। এগারোটা 54, তাই না? 4 ঘন্টা বেড়েছে না? একসাথে দুইটা আপনি করতে গেলে বিপদে পড়বেন, কারণ স্ট্রিং টু টাইমে একটা একটা করে করা যায়, ঠিক আছে? আপনি স্পেসিফিক কাকে করতে চাচ্ছেন, কমা দিয়ে আমি আবার দেখি, প্লাস 7 ডে, হ্যাঁ হয়েছে তো, ঠিক আছে? আপনি স্ট্রিং দিয়ে তো অ্যাড করতে, এই লেখাগুলোকে আপনাকে পারফেক্টলি লিখতে হবে, ওকে? আওয়ার, মিনিট, সেকেন্ড এগুলোকে স্পেল আউট করে ঠিকঠাক মতো করে লিখতে হবে। আচ্ছা, এখানে একটু ট্রিকি করবো আর কি আমি বিষয়টাকে। আমি given string আমি লাইক টেক্সট এরিয়ার মধ্যে থেকে স্ট্রিং নিচ্ছি, view percentage এখানে আমি নাম্বার অফ স্ট্রিং লিখবো, আমি ভিউ করতে যাচ্ছি, ধরেন আমি এখানে 200 ক্যারেক্টার লিখেছি, আমি বললাম 50%, অর্ধেকটা এখানে ডিসপ্লে করবে। আমি বললাম 10%, এই ক্যারেক্টারের 10% এখানে ডিসপ্লে করবে।
ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সিরিয়ালি আসবে। সিরিয়ালে আসবে প্রথম থেকে এত পার্সেন্ট দেখতে চাচ্ছি, প্রথম থেকে অত পার্সেন্ট দেখতে চাচ্ছি। হ্যাঁ, এখন আপনারা করুন। কঠিন কিছু না, কঠিন হবে না, রাইট? ওয়ার্ড র্যাপ আছে না, কতগুলো করে দেখাবো আমি, এটা কিন্তু বলা যায়। এখন আমাকে প্রথমে বলেই দিচ্ছি যে আমার এই ক্যারেক্টারগুলো কতগুলো আছে সেটাকে আমি বের করতে পারবো না। টোটাল ক্যারেক্টার কত আছে, স্ট্রিং লেন্থ, তারপর আমি যদি পার্সেন্টেজ বলি 10%, কতগুলো দেখাতে হবে? ওর মানে আমি যদি 210% বলি 20 ক্যারেক্টার, তাহলে আমি ওয়ার্ড র্যাপ করে 20 ক্যারেক্টার দেখিয়ে দিব, তাহলেই তো হয়ে যাবে। জটিল? করে ফেলেন। আমি তো কি লাগবে বলে দিয়েছি, আমি কয়েকটা ফাংশন লাগবে, আমার স্ট্রিং লেন্থ লাগবে, পার্সেন্টেজ বের করতে হবে, আর ওয়ার্ড র্যাপটা লাগবে, দ্যাটস ইট। একটা বিল্ট ইন ফাংশন লিখবেন। হ্যাঁ, আপনারাই না করছেন, আবার আপনারাই লিখে ফেলছেন কিন্তু। দেখেন, আমি সাবস্ট্রিং পর্যন্ত শুধু সাবস্ট্রিংটুকু দেখাচ্ছি। সাবস্ট্রিংটা ফাংশনটা হচ্ছে, আমি তাকে স্ট্রিংটা দিয়ে দিব, আমি তাকে কোথা থেকে কোথায় সে ডিসপ্লে করবে, আমি 0 থেকে 8তম ক্যারেক্টার পর্যন্ত ডিসপ্লে করাবো। এই 8টা কি অ্যাকচুয়ালি আমার ওই পার্সেন্টেজ ভ্যালুটা, মানে প্রথমে আমি যে স্ট্রিংটা লিখছি, আমি স্ট্রিং লেন্থ দিয়ে কি বের করে নিব, স্ট্রিং লেন্থটা বের করে নিব। আমার স্ট্রিং লেন্থ লাইক 200। এখন 200কে স্ট্রিং লেন্থ যদি আমার 200 হয়, তাহলে আমার এই ক্যারেক্টারটা কতটুকু হবে? যদি আমি বলি যে আর ইকুয়াল আমার স্ট্রিং লেন্থ কত 200, আমি চাচ্ছি কি তার 15%, তাহলে 200 মাল্টিপ্লাইড বাই 15 ডিভাইডেড বাই 100 এই 8টাই কি হবে? 8টাই হবে আমার এই লাস্ট ভ্যালুটা। তাহলে তো আমার রেজাল্টটা চলে আসবে। বিষয়টা বোঝা যাচ্ছে? হ্যাঁ, তার মানে আমার এই স্ট্রিংটা চলে আসবে ইনপুট বক্স থেকে, নাম্বার অফ পার্সেন্টেজ আসবে ইনপুট বক্স থেকে। যদি ফ্র্যাকশন আসে সিলিং করে নেবেন, যদি ফ্র্যাকশন আসে পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজ যদি ফ্র্যাকশন আসে সিলিং করে নেবেন। আমি বোঝাতে যাচ্ছি, সিলিং নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, রাউন্ড করে নিতে পারেন, অনেক ফাংশন আছে। 100% কিভাবে হবে তাহলে? কোনো কিছু যদি 100% হতে হয়, আমি যদি 200-র 15% 100 করতে হয়, তাহলে 200 মাল্টিপ্লাইড বাই 15 হলে তো আর পার্সেন্টেজ হলো না, ডিভাইডেড বাই 100 করলেই না পার্সেন্টেজ হলো। তাহলে তো অনেক গন্ডগোল হয়ে গেল। এটা দিয়ে কি হবে? এটা তো মডিউলার সাইন, পার্সেন্টেজ সাইন বলে তো কোনো কিছু প্রোগ্রামিং এ নাই। এটা তো মডিউলাস, আমি পড়িয়েছি না মডিউলার সাইন, এভাবে লিখতে হবে। আই থিঙ্ক আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের কিভাবে ফাংশন নিয়ে আগাতে হবে, কিভাবে মুভ করতে হবে আর কি, হ্যাঁ কিভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সো ছোট ছোট ফাংশন ধরে ধরে একটু আগানোর চেষ্টা করতে হবে। হোপফুলি আগামীকালকে একটা কমন সেশন হবে আপনাদের। কিবার ওই যে একবার হয়েছিল না কমন সেশন, সন্ধ্যাবেলা চেয়ারে বসে থেকে, প্লাস্টিক চেয়ারে বসে, ওইটা কালকে বলবো আমরা, পরের দিন। প্লাস্টিক চেয়ারে মজা নাই, হ্যাঁ কিছু করার নাই, ওখানে ফিক্স চেয়ার দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, এখন ঘটনা একটু বলি, আমি নিজেও বলেছিলাম
বিষয়টা হচ্ছে যে চেয়ার এরা চাইলে যে কোনো সময় কিনতে পারে, বাট এই চেয়ারগুলো রাখার জায়গা নেই। কি বোঝাতে পেরেছি? অডিটোরিয়াম যখন ফ্রি স্পেসের প্রয়োজন পড়ে তখন ওই চেয়ারগুলো কোথায় রাখবে? স্টোর রুম নেই, আদারওয়াইজ তারা ফিক্স কিছু চেয়ার কিনে ফেলতো। সো আপনাদের জন্য হবে না, বাট বাজেট হয়ে গেছে। ওই অডিটোরিয়ামটা যেভাবে অডিটোরিয়ামের মতো হয় না, যে উঁচু একটা ডেস্ক, তারপরে হচ্ছে চেয়ারগুলো সাজানো গ্যালারির মতো 200 সিটের অডিটোরিয়ামের প্ল্যান হয়েছে, এবং ওইটা ইন্টেরিয়র ডিজাইন শুরু হয়ে যাবে অল্প দিনে। হয়তো বা আপনারা পাবেন না, আর কি আপনাদের প্লাস্টিক চেয়ার দিয়ে চালাতে হবে। হ্যাঁ, কমন সেশনটা আমরা নিয়ে নেই এখন, যদি বন্ধ করতে হয় বৃহস্পতিবারে বলেন এই কোর্সে আমরা আবার করতে দিতে পারি না, একবার অন্য কোনো কোর্সে ভর্তি হবেন, মানে এসিআইপি প্রজেক্টে ভর্তি হতে পারবেন না, এসিআইপির অন্য কোনো প্রজেক্টে ভর্তি হতে পারবেন না। আমাকে একটা পেন ড্রাইভ দেবেন যে কেউ। হ্যাঁ, আমি আজকে আপনাদের ক্লাসটা এতটুকুই থাকবে। হ্যাঁ, কি কমন ক্লাস বৃহস্পতিবার না, আগামীকাল 5টা থেকে স্যার, 5টা থেকে সোমবার। কনফার্ম না, মেসেজ পেয়ে যাবেন, এটা মেসেজ পাবেন। আর মঙ্গলবার হলেই ভালো হয়। আর যদি কনভারসেশনটা যে মঙ্গলবারের ক্লাসটা কন্টিনিউ থাকে তাইলে সোমবার হতে পারে। আমি কিন্তু আমাদের তো একটা গ্যাপ থাকে, সেটাই আর কি, ওই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করছে, মার্জ হয়ে যাবে আর কি নেক্সট ক্লাসে। সেম আলোচনা হবে তো, দুইটা কোর্সে আমি একসাথে করতে চাচ্ছি আলোচনা। ওটা একটু প্রবলেম আছে, কারণ হচ্ছে কি ওই ইভিনিং সেশনে যারা গিয়েছে ম্যাক্সিমাম কি জব হোল্ডার, ওরা জব করে। স্যার সোমবার মঙ্গলবার তো দুই দিনই মানে ওয়ার্কিং, তো ইভিনিং সেকশনে যারা আছে তারা সোমবার করতে পারবে, তো মঙ্গলবার মানে ওরা তো করবে 5টায়, বোঝেন না? সন্ধ্যাবেলায় হবে কমন সেশন, তো সন্ধ্যাবেলায় হবে। ওইটাই বলছি স্যার, যদি সোমবার না হয় মঙ্গলবার হয় কমন সেশন। মঙ্গলবার সন্ধ্যায় তো আমি সময় দিতে পারবো না, ঠিক আছে? সোমবার সন্ধ্যায় দিতে পারবো। স্যার একটু মানে ইয়ে ছিল স্যার, রিটার্ন ফাংশনটা একটু বুঝলেন, রিটার্ন কনফিউজ আছে আমার। কিওয়ার্ড যে যখন একটা ফাংশন দেখলাম, ফাংশনের নিচে আমরা ইনপুট করে দিচ্ছি, সেখানে রিটার্ন করছি, এটা স্যার যখন আমি আবার ফ্রন্ট এন্ডে আসছি ওইখানে কিভাবে অ্যাকচুয়ালি রিটার্নটা আপনি ইউজ করবেন কখন? যখন প্রয়োজন তখন আপনি রিটার্ন ইউজ করবেন। একটু বলি,